এক প্লেট ভাত যেন বাঙালির প্রাণ। কিন্তু জানেন কি, সেই ভাতের মধ্যেই লুকিয়ে আছে কোটি টাকার গোপন গল্প। একজন চাল বিক্রেতা যার স্বপ্ন একদিন পৌঁছে যায় আমেরিকার সুপার মার্কেটে। 1950 সাল, হরিয়ানার একটা ছোট্ট গ্রামে কৃষ্ণ কুমার অরোরা শুরু করেন চালের ব্যবসা। নিজের হাতে চাল বেছে ব্যাগে ভরে বিক্রি করতেন। তখন কল্পনাও করেননি এই চাল একদিন ব্র্যান্ড হবে দাওয়াত। সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠল এলটি ফুডস লিমিটেড। দাওয়াত নামের চাল রপ্তানি শুরু করলো বিদেশে। আজ তারা 60টারও বেশি দেশে পৌঁছে গেছে। ভারতের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে সারা দুনিয়াতে। এই চাল শুধু খাবার নয়, এটা বিশ্বাস, ঐতিহ্য আর ঘরের উষ্ণতা। প্রতিটা দানায় আছে এক মায়ের ভালোবাসা আর এক পরিবারের ইতিহাস। আজ এলটি ফুডস বছরে 7,000 কোটিরও বেশি ব্যবসা করছে। প্রফিট 400 কোটির উপরে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড প্রায় 19% ছাড়িয়ে গেছে। মানে কোম্পানি খুব দক্ষভাবে ব্যবসা চালাচ্ছে। একটা সাধারণ চালের কোম্পানি এখন ফাস্ট মুভিং কনজিউমার গুডসের জায়ান্ট হয়ে উঠেছে। আজ এলটি ফুডস শুধু চালে সীমাবদ্ধ নয়, ওরা নাম লিখিয়েছে এফএমসিজি জগতের রেডি টু ইট খাবার। হেলদি চাল, ব্রেকফাস্ট কিট, সমস্ত কিছুর মধ্যে নতুন প্রজন্মের জন্য তৈরি এই কোম্পানি। কোম্পানির শেয়ার মূল্য আজ 200 ছুঁই। পি রেশিও তুলনামূলকভাবে ঠিক আছে। দেনা কমে আসছে। তবে ফাস্ট মুভিং কনজিউমারদের প্রবেশ মানেই কিন্তু প্রতিযোগিতা রয়েছে। বেশ প্রতিযোগিতার মধ্যে দিয়ে চলতে হয়। সতর্কভাবে বিশ্লেষণ করে তবেই বিনিয়োগ করবেন। এক প্লেট ভাতে যেমন গন্ধ থাকে মায়ের হাতের, তেমনি এই কোম্পানিতে লুকিয়ে আছে ভবিষ্যতের সম্ভাবনা। ভাত, ব্যবসা আর বিশ্বাস, এই তিনের গল্পই হলো এলটি ফুডস। যে কোম্পানিটার গল্প শোনাবো সেই কোম্পানিটার নাম হচ্ছে এলটি ফুডস। এলটি ফুডস যদি মাত্র 5 বছর হোল্ড করতে পারতে, অর্থাৎ 2019 সালে যদি ইনভেস্ট করতে, আজকে তাহলে 1000% রিটার্ন পেতে। অর্থাৎ তুমি যদি 1 লক্ষ টাকা রাখতে, এই মাত্র 5 বছরের মধ্যে 10 লক্ষ টাকা কিন্তু পরিণত হয়ে যেত। যদি কেউ প্রথম দিন থেকে রাখতে পারতো, ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে 10,000%। একটা ফাস্ট মুভিং কনজিউমার গুডস অসাধারণভাবে বেড়েছে। একটা স্বপ্ন, যেটা ভাত তৈরি করার স্বপ্ন। বাসমতি রাইস, ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড, দাওয়াত এবং এছাড়া আরো অনেক অজস্র প্রোডাক্ট কিন্তু এই কোম্পানি রয়েছে। 1980 সালে আসা এই কোম্পানিটা এনলিস্টেড হওয়ার পর থেকে কিন্তু আমাদেরকে দারুণভাবে রিটার্ন দিয়ে গেছে। কোম্পানি কিন্তু এক জায়গায় সীমাবদ্ধ নেই, কোম্পানি সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। সমস্ত দেশে, বিভিন্ন বিদেশে এদের বিভিন্নভাবে বিভিন্ন ব্র্যান্ড কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। আমেরিকাতে 41% কিন্তু এদের ডিস্ট্রিবিউশন চ্যানেল রয়েছে। ইন্ডিয়ায় রয়েছে 29%, মিডল ইস্টে রয়েছে, ইউরোপে রয়েছে, সারা বিশ্ব জুড়ে কিন্তু ছড়িয়ে রয়েছে কোম্পানিটা। কোম্পানি তিল করে বড় হয়ে ওঠা কোম্পানিটা। মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 17,100, অর্থাৎ মিড ক্যাপ লেভেলের কোম্পানি, যেটা লার্জ ক্যাপের দিকে যেতে চলেছে। প্রচুর রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ভাত হচ্ছে বাঙালিদের প্রয়োজন। ভাত কিন্তু সারা বিশ্বে যেখানে যত মানুষ রয়েছে, কম বেশি সকলের প্রয়োজন। বিশেষ করে যদি সে রাইসটা হয় বাসমতি রাইস, যা দিয়ে বিভিন্ন রকম ভাবে কিন্তু উপাদেয় খাদ্য তৈরি করা যায়। কোম্পানির পি যদি দেখো, প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে 28, ইন্ডাস্ট্রি রয়েছে 20। কোনো ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর খুব কম রয়েছে যারা এত দুর্দান্ত রিটার্ন দিয়েছে, তাদের প্রাইস টু আর্নিং রেশিও এত সুন্দর জায়গা থাকা, অর্থাৎ খুব ভালো জায়গা রয়েছে কোম্পানিটা। এছাড়া যেটা রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 19%, এটা ম্যানেজমেন্ট কি সুন্দরভাবে কাজটা করে চলেছে। রিটার্ন অন ইকুইটি রয়েছে 18%। এইগুলো কোথায় পাবে, কি বোঝায় ব্যাপারগুলো, পেন ড্রাইভ নিয়ে দেখতে পারো। ডেট টু ইকুইটি রেশিও 0.33। আরেকটা ভীষণ ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ বিষয়, কোম্পানির এই মুহূর্তে ঋণের পরিমাণ কি রয়েছে, স্ট্যাটাসটা সম্পূর্ণ বোঝা যায়। কোম্পানি ধীরে ধীরে ইমপ্রুভ করে চলেছে, আস্তে আস্তে নিজে আরো ছড়িয়ে চলেছে। সারা বিশ্বে যেসব জায়গায় পৌঁছতে পারেনি সেখানেও পৌঁছানোর চেষ্টা করছে এই কোম্পানির নাম হচ্ছে এলটি ফুডস। প্রমোটারের সংখ্যা রয়েছে 51%, 51% প্রমোটার রয়েছে। এবং এফআইআই এই লাস্ট কোয়ার্টারের ইনফরমেশন, মার্চ 2025-এর ডেটা অনুযায়ী তারাও কিন্তু কিনছে। ডিআইআই তারাও কিন্তু কিনছে, রিটেলাররা কিন্তু সেল করে দিচ্ছে।
যদি আমরা দেখে নিই সেলস গ্রোথ বিগত 5 বছর ধরে, সেটাও কিন্তু খুব সুন্দর রয়েছে, অ্যারাউন্ড রয়েছে 26.4% বিগত 5 বছরের সেলস, মানে যথেষ্ট ভালো রিটার্ন দিয়ে চলেছে, ভালো সেলস গ্রোথ, ভালো ডিমান্ড রয়েছে। সেলস গ্রোথ 5 বছর দেখলে বোঝা যায় কোম্পানিটার কতটা ডিমান্ড রয়েছে সারা বিশ্বে, এবং সেখানে অসাধারণ জায়গা নিয়ে রয়েছে। আমরা যদি লাস্ট কোয়ার্টারের দিকে নজর রাখি, এটা তো সারা পুরোটা শুনলাম, লাস্ট কোয়ার্টারে কি করছে, বিজনেসটা কেমন চলেছে, অর্থাৎ 2024 সালে মার্চ মাসে কেমন ছিল, 2025-এ কেমন হলো। 2024 সালে যদি দেখো ডেটা অনুযায়ী 2075 কোটি যেটা রেভিনিউ ছিল, সেটা কিন্তু এবছরে 2228 কোটি হয়েছে, মানে গত এক বছরের মধ্যে কিন্তু ইমপ্রুভ করেছে। যদি নেট প্রফিটে দেখেছি, নেট প্রফিটও কিন্তু ভালো করছে, নেট প্রফিটও পজিটিভিটি আসছে। আমি যদি একটুখানি কম্পারেজ করার চেষ্টা করি গত বছরের সঙ্গে, গত বছরে 150 কোটি টাকা 150 ক্রোর্স তারা প্রফিট করেছিল, এবছরে করেছে 161 ক্রোর্স, মানে একটু একটু করে ইমপ্রুভমেন্ট কিন্তু করে চলেছে কোম্পানিটা। প্রফিটেবিলিটি কমেনি, যদি কমতো তাহলে এত বড় রিটার্ন কিন্তু দিতে পারতো না। আমরা যদি কম্পেয়ার করি ডাবর কোম্পানি, ম্যারিকো কোম্পানি, সেসব কোম্পানি মোটামুটি বছরে 5 বছরে ডবল করে দিচ্ছে আমাদের ইনভেস্টেড অ্যামাউন্টটা, কিন্তু এই কোম্পানি 5 বছরে 10 গুণ করে দিয়েছে। ন্যাচারালি যে স্মল ক্যাপ ছিল, মিড থেকে এখন লার্জের দিকে যাচ্ছে, সেজন্য সেটা করতে পারছে, এখনো লার্জে পৌঁছয়নি, সুতরাং আরো আশা রয়েছে পজিটিভিটি, একটা স্ট্যান্ডার্ড জায়গা। যদি দেখো নেট ক্যাশ ফ্লো, এটাও কিন্তু ভীষণ জরুরি। কখনো কোনো কোম্পানি যদি দেখো, আমার সঙ্গে যারা বহুদিন ধরে তোমরা রয়েছো তারা জানো যে এই বিভিন্ন প্যারামিটার গুলো আমি আগে আলোচনা করেছি। নেট ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ। নেট ক্যাশ ফ্লো অর্থাৎ এই মুহূর্তে ওদের কাছে এক্সট্রা ক্যাশের পরিমাণ রয়েছে 62 কোটি টাকা, এটা কিন্তু একটা পজিটিভ দেখায়, মানে এরা আরো ইচ্ছা করলে আরো এক্সপ্যান্ড করতে পারবে। যদি নেট ক্যাশ ফ্লো নেগেটিভ হতো এবং এটা একাধিক বছর ধরে চলতে থাকতো, তাহলে কিন্তু সেই কোম্পানিটার একটা সিগন্যাল দেওয়া শুরু করতো কোম্পানি অসুবিধা নিয়ে। একবার দুবার হতে পারে, কিন্তু বারংবার বছর বছর হতে পারে না। কোম্পানিটা কিন্তু পজিটিভনেস দেখেই চলেছে। এছাড়া অপারেটিং অ্যাক্টিভিটিতে যদি যাও, সেখানেও দেখবে খুব বড় একটা পজিটিভনেস দেখতে পারবে, বেশ প্রচুর পরিমাণে পজিটিভ অ্যামাউন্ট এটা কিন্তু জোগাড় করেছে। রিজার্ভস এর পরিমাণ দেখো, রিজার্ভস খুব সুন্দর জায়গা রয়েছে। এইগুলো কিন্তু একটা কোম্পানির খুব ভালো জায়গায় দেখায়, যেরকম ডেট টু ইকুইটি রেশিও কিন্তু আন্ডার কন্ট্রোলে রয়েছে। এবারে সব তো ভালো ভালো খবর শোনা গেল, কিছু কি নেগেটিভ নেই? একেবারে কি কোম্পানিটা অসাধারণ? না, কোম্পানির মধ্যে কিছু কিছু নেগেটিভিটি এখনো বিদ্যমান রয়েছে, যেগুলো কিন্তু একটু হলেও ভাবাবে। এগুলো কি কি সেটা একটু জানতে হবে। প্রথম হচ্ছে এগ্রিকালচারাল রিস্ক, এটা সম্পূর্ণ দাঁড়িয়ে রয়েছে ভাতের উপর, অর্থাৎ এই ধরনের প্রোডাকশন কৃষিজ সম্পদের উপরে। যদি খরা দেখা যায়, বৃষ্টি কম হয়, কোনো ধরনের প্রবলেম দেখা যায়, তাহলে কিন্তু ইম্প্যাক্ট পড়ে যাবে কোম্পানিটার উপরে। এবারে এটা কিন্তু একটা বিরাট বড় জায়গা। 2 নম্বর জায়গা সেটা হচ্ছে জিও পলিটিক্যাল টেনশন। যদি এক্সপোর্টের পরিমাণ প্রচুর, তোমরা শুনেছো 41% শুধু আমেরিকাকে দেয়, ইউরোপেও ক্ষেত্রে 3% ইউরোপকে দিচ্ছে। এই যে এত বড় জায়গাটা, যদি এই জায়গাটা বন্ধ হয়ে যায়, ডিসরাপশন ঘটে, এই জায়গাতে কোনো প্রবলেম আসে, ট্যারিফ বেশি পরিমাণ চার্জ হয়ে যায়, বা এমন অবস্থা হয় যে রাস্তা দিয়ে চলেছে, সেই রাস্তার মধ্যে বিভিন্ন রকম পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে। যেরকম কিছুদিন আগে দেখলাম ইরানের সঙ্গে যখন যুদ্ধ হলো ইসরায়েলের, সেই সময় সেই রাস্তার যে সমস্ত ওয়েগুলো যে প্রণালীর মধ্যে যেত, সেগুলো সব বন্ধ করে দেওয়া হলো। সেইগুলোর জন্য যদি প্রবলেম হয়, ডিসরাপশন যদি হয়ে থাকে, সেসব ক্ষেত্রে কিন্তু এর রেজাল্টটা কিন্তু নেগেটিভ হবে, এবং সেটা কিন্তু বেশ কয়েকটা কোয়ার্টারে ইম্প্যাক্ট হচ্ছে। ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর এই যে ব্র্যান্ডটা, বাসমতি ব্র্যান্ড, দাওয়াত ব্র্যান্ড, এটসেট্রা ব্র্যান্ড, এই ব্র্যান্ডগুলো রাখার জন্য কিন্তু প্রচুর খরচ করতে হয়। যেরকম অ্যাডভার্টাইজমেন্ট খরচ হিসেবে প্রচুর খরচা করতে হয়, বড় বড় আর্টিস্টদের নিয়ে এসে বিভিন্ন রকম ভাবে খরচা করতে হয়, সেই সমস্ত বিজ্ঞাপন দেওয়া, বিভিন্ন রকম এটসেট্রা, সেগুলোর জন্য কিন্তু এদেরকে বিশেষভাবে কিন্তু একটা ধাক্কা পেতে হচ্ছে। প্লাস এদের কম্পিটিটর কিন্তু বড় বড় রয়েছে, যেমন ডাবর কোম্পানি রয়েছে, আইটিসি রয়েছে, এদেরও কিন্তু এরকম বাসমতি রাইসের উপর কাজ করে। কিংবা আমি দেখলাম টাটা কনজিউমার, এরাও কিন্তু বাসমতি রাইসে বের করছে। তো এই যে এদের সঙ্গে কিন্তু রীতিমতো একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, মানে সব দিকে দেখে শুনে বুঝে তবে কিন্তু একটা কোম্পানিতে এগোতে হয়, তবে সে কোম্পানিতে ইনভেস্ট করতে হয়। এইরকম আরো বাস্তব ব্যবসার গল্প জানতে সাবস্ক্রাইব করুন বেস্ট ইনভেস্টর গ্রুপ। নতুন গল্পে আবার দেখা হবে।